আসসালামু আলাইকুম। পলিটেকনিক অ্যানালাইসিসের পক্ষ থেকে সবাইকে আজকের বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টের একটি মেগা ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সপ্তম পর্ব ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট এর একটি 16টি প্রশ্ন সংবলিত একটি ক্লাস আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করি পরীক্ষার জন্য এই 16টি প্রশ্নই যথেষ্ট হবে। আচ্ছা, সেই ধারাবাহিকতা থেকে আমি আজকে যে প্রথম প্রশ্নটা আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে ইসিজি মেশিনের কার্যপ্রণালী। আপনারা সবাই জানেন আমার ফেসবুক পেজে একটি সাজেশন দেওয়া আছে বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টের 16টা প্রশ্ন যেখানে দেওয়া আছে। আসলে বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট বইটিতে অনেকগুলো প্রশ্ন আছে, এর মাঝে 16টি প্রশ্ন আমি বাছাই করেছি যেগুলো পরীক্ষায় আসার মতো। আশা করি এই প্রশ্নগুলো কেউ যদি ভালোভাবে আয়ত্ত করে যায়, আশা করি পরীক্ষায় কমন আসার সম্ভাবনা অনেক বেশি। তো ওই 16টি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। যারা সাজেশনটি দেখেননি তারা আমার ফেসবুক পেজ পলিটেকনিক অ্যানালাইসিস এইখানে গিয়ে দেখতে পারবেন। আর এই ক্লাসটি আমাদের ইউটিউব চ্যানেল পলিটেকনিক অ্যানালাইসিস নামে যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। একটু পরে আপলোড করে দেওয়া হবে। আর হচ্ছে এখন আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমে আমরা দেখব ইসিজি মেশিনের কার্যপ্রণালী। আমরা জানি ইসিজি এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। তো ইলেকট্রোকার্ডিওগ্রাফের সাহায্যে মূলত যে রোগীর যে হার্টবিট আছে সেই হার্টবিটটাকে কি করা হয়, গ্রাফ পেপারের উপর প্রদর্শন করা হয়। এর জন্য রোগীর যে বডি আছে এই বডির উপর এই ইলেকট্রোডগুলোকে স্থাপন করা হয়। আমরা অবশ্যই দেখে থাকবো যে বোর্ডের উপর কিভাবে ইলেকট্রোডগুলো স্থাপন করা হয়। তো এই ইলেকট্রোডগুলো স্থাপন করা হয়, স্থাপন করে সেই বডি সারফেস থেকে বিভিন্ন ইলেকট্রিক্যাল সিগন্যাল গ্রহণ করা হয়। এই ইলেকট্রোডগুলোকে আবার নিয়ন্ত্রণ করে হচ্ছে লিড সিলেক্টর, মানে কোন ইলেকট্রোডটা বডির কোন পাশে স্থাপন করা হবে সেটা হচ্ছে নির্ধারণ করে বা নিয়ন্ত্রণ করে হচ্ছে লিড সিলেক্টর। তো এই লিড সিলেক্টর ইলেকট্রোডের মাধ্যমে যে ইলেকট্রিক্যাল সিগন্যাল গ্রহণ করে বডি সারফেস থেকে তাকে প্রি অ্যাম্প্লিফায়ারে প্রেরণ করা হয়। প্রি অ্যাম্প্লিফায়ারে বডি থেকে প্রাপ্ত সিগন্যালটাকে প্রাথমিকভাবে বর্ধিত করা হয়, প্রাথমিক পর্যায়ে বর্ধিত করে সেটাকে পাওয়ার অ্যাম্প্লিফায়ারে প্রেরণ করা হয়। পাওয়ার অ্যাম্প্লিফায়ার এই সিগন্যালটাকে চূড়ান্ত লেভেলে বর্ধিত করে ব্রিজ আউটপুটের মাধ্যমে পেন মোটরে প্রেরণ করে। এখন এই পেনটা হচ্ছে মূলত এই গ্রাফ পেপারের উপর যে অংশটা হচ্ছে কি করে, এই যে গ্রাফটা তৈরি করে, যে এরকম যে গ্রাফটা তৈরি করে আমরা অবশ্যই দেখে থাকবো যে এরকম ভাবে কি হয়, আমাদের হার্টবিটটা কি হয়, হার্ট থেকে যে সিগন্যালটা আসে সেই সিগন্যালটা গ্রাফ পেপারের উপর কি থাকে, আঁকা থাকে। তো মূলত এই যে পেনটা অর্থাৎ যে কলমটা এটার উপর গ্রাফ পেপারের উপর আঁকে, তো এই সিগন্যালটা কোন সময় কতটুকু উপরে উঠবে, কখন নিচে নামবে, এটা নির্ভর করে কিসের উপর, এই ইলেকট্রোড থেকে প্রাপ্ত সিগন্যালের উপর। আর এই গ্রাফ পেপারকে বাম থেকে ডানে লড়াচড়া করার জন্য, মুভ করানোর জন্য এখানে চার্ট সাপোর্ট মোটর ব্যবহার করা হয় অথবা চার্ট মোটর ব্যবহার করা হয়। চার্ট মানে বোঝাচ্ছি যে কাগজের উপর কি করা হয়, লেখা হয়, সেটা। তো আরেকবার একটু বলে দেই। তো ইসিজি মেশিনের কার্যপ্রণালী এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। এর সাহায্যে রোগীর হার্টবিটকে গ্রাফ পেপারের উপর ফুটিয়ে তোলা হয়। এর জন্য লিড সিলেক্টরের মাধ্যমে ইলেকট্রোডগুলোকে রোগীর বডির উপর বিভিন্ন স্থানে সংযোগ করা হয়। তো লিড সিলেক্টর সেই ইলেকট্রোডগুলোকে নিয়ন্ত্রণ করে ইলেকট্রিক্যাল সিগন্যাল গ্রহণ করে বডি সারফেস থেকে। সেই ইলেকট্রিক্যাল সিগন্যালকে প্রি অ্যাম্প্লিফায়ার দ্বারা প্রাথমিকভাবে বর্ধিত করে পাওয়ার অ্যাম্প্লিফায়ার দ্বারা চূড়ান্ত লেভেলে বর্ধিত করা হয়। বর্ধিত করে ব্রিজ আউটপুটের সাহায্যে পেন ড্রাইভে সিগন্যালটাকে প্রেরণ করা হয়। তো এই পেন ড্রাইভ
চার্টের উপর অর্থাৎ গ্রাফ পেপারের উপর মুভ করে এই ইলেকট্রোড থেকে প্রাপ্ত সিগন্যালটাকে ফুটিয়ে তোলে এরকম ভাবে। আর চার্ট অথবা গ্রাফকে মুভ করানোর জন্য এখানে একটি চার্ট মোটর ব্যবহার করা হয়। তো এইভাবে বর্ণনাটা দিয়ে দিলেই হয়ে যাবে, খুব পরিচ্ছন্নভাবে চিত্রটা এঁকে বর্ণনা আঁকলেই যথেষ্ট। তো এরপর আমরা যেটা দেখব সেটি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হচ্ছে ফাইবার অপটিক অক্সিমিটার। ফাইবার অপটিক অক্সিমিটার। তো ফাইবার অপটিক অক্সিমিটার কি এটা আগে আমাদের জানা দরকার। তো অক্সিমিটার মানে হচ্ছে অক্সিজেন এর স্যাচুরেশন কিরকম হচ্ছে, রক্তের মধ্যে কি পরিমাণ অক্সিজেন প্রবাহিত হচ্ছে সেইটা পরিমাপ করার জন্য একটি মিটার। হ্যাঁ, তো সেটাকে আমরা বলতেছি অক্সিমিটার। যে অক্সিমিটারটা মূলত কি কাজ করে থাকে, গ্লাস ফাইবারের সাহায্যে এই যে এগুলো হচ্ছে এইখান থেকে এটুকুকে আমি বলতেছি গ্লাস ফাইবার অর্থাৎ অপটিক্যাল ফাইবার। এই অপটিক্যাল ফাইবারের সাহায্যে, হ্যাঁ, এখানে একটি ক্যাথেটার আছে, এই কালো অংশটাকে আমরা বলতেছি ক্যাথেটার। ক্যাথেটারের অগ্রভাগ বলতে এটাকে বোঝাচ্ছি, ক্যাথেটারের অগ্রভাগে আলো ফেলে, আলোটা কই থেকে আসবে, এখানে একটি এলইডি অথবা ল্যাম্প ফিলামেন্ট থাকবে যেখান থেকে আলো নিঃসৃত হবে। সেই আলোটা এই যে এই অংশটুকু হচ্ছে অপটিক্যাল ফাইবার বা গ্লাস ফাইবার। এই গ্লাস ফাইবারের সাহায্যে ক্যাথেটারের অগ্রভাগে কি করা হয়, ইনপুট করা হয়, ফেলা হয়। ফেলে স্যাচুরেশন এই রক্তের মাঝে অর্থাৎ এই যে এখানে একটা ধমনী দেখানো হয়েছে, এই ধমনীর মাঝে কি পরিমাণ অক্সিজেন সরবরাহ হচ্ছে সেই পরিমাণটাকে নির্ধারণ করার জন্য ফাইবার অপটিক অক্সিমিটার ব্যবহার করা হয়। এর জন্য যা করতে হবে সেটা হচ্ছে ফাইবার অপটিক অক্সিমিটারের একটি ল্যাম্প ফিলামেন্টের সাহায্যে এক গুচ্ছ আলোক রশ্মিকে, এই যে আলোক রশ্মি বেরোচ্ছে, এক গুচ্ছ আলোক রশ্মিকে ক্যাথেটারের অগ্রভাগে প্রেরণ করা হয়। তারপরে ক্যাথেটার এর মাধ্যমে হচ্ছে সেই আলোক রশ্মিকে ব্লাড ভেসেল বলতে আমি বোঝাচ্ছি এখানে রক্তনালী, তো রক্তনালীতে ফেলা হয়। তো এই আলোটা রক্তনালীর রক্তকণিকা দ্বারা প্রতিফলিত হয়ে আবার পিছনের দিকে ব্যাক করে। তো এই পিছনের দিকে আরেকটা গ্লাস ফাইবার সংযোগ করা হয়, এই গ্লাস ফাইবারের নিচের দিকে আবার ফটোসেল সংযুক্ত থাকে। ফটোসেল হচ্ছে পিছনের দিকে যখন আলোটা বিচ্ছুরিত হয় তখন যাকে অপর একটি গ্লাস ফাইবারের যুক্ত করা হয়, যার শেষের দিকে ফটোসেল যুক্ত থাকে, যা বিচ্ছুরিত আলোক গুচ্ছকে পরিমাপ করে। এখান থেকে কি পরিমাণ আলো আসতেছে সেটাকে এই ফটোসেল কি করে পরিমাপ করে থাকে। এবং প্রয়োজনীয় ইলেকট্রনিক সার্কিট মানে এর নিচে যে সার্কিটটা ব্যবহার করা হয়েছে এটাকে আমরা বলতেছি প্রয়োজনীয় ইলেকট্রনিক সার্কিট। এই প্রয়োজনীয় ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে এই বিচ্ছুরিত আলোর মধ্যে কি পরিমাণ অক্সিজেন রয়েছে সেটাকে কি করে পরিমাপ করে। তাহলে এভাবে হচ্ছে ফাইবার অপটিক অক্সিমিটারের সাহায্যে এই ব্লাড ভেসেল বা রক্তনালীর ধমনীর মধ্যে কি পরিমাণ অক্সিজেন সরবরাহ হচ্ছে তা পরিমাপ করা যায়। তো আবার আরেকটু যদি আমি ক্লিয়ারলি বলার চেষ্টা করি তাহলে এভাবে বলা যায় যে একটি ল্যাম্প ফিলামেন্টের মাধ্যমে ফাইবার অপটিক্যাল গ্লাস এর মাধ্যমে এক গুচ্ছ আলোক রশ্মিকে ক্যাথেটারের অগ্রভাগে ফেলা হয়। তো এই আলোটা ক্যাথেটার কি করে ব্লাড ভেসেলে রক্তনালীতে প্রয়োগ করে। তো রক্তনালীতে অবস্থিত যে রক্তকণিকা আছে, ছোট ছোট যে অংশগুলো দেখতেছি, রক্তকণিকা দ্বারা এই আলোটা আবার পিছনের দিকে বিচ্ছুরিত হয়। আলোর একটা অংশ রক্তকণিকা দ্বারা পিছনের দিকে বিচ্ছুরিত হয়। এই বিচ্ছুরিত আলোক রশ্মি আবার একটি গ্লাস ফাইবারের সাহায্যে গ্রহণ করে ফটোসেলে প্রয়োগ করা হয়, আর ফটোসেলটা গ্লাস ফাইবারের নিচের দিকে সংযুক্ত থাকে। ফটোসেল এই বিচ্ছুরিত আলোক রশ্মির মাঝে কি পরিমাণ অক্সিজেন রয়েছে তা পরিমাপ করে। ফটোসেল হচ্ছে এই বিচ্ছুরিত আলোক রশ্মিগুলোকে পরিমাপ করে এবং প্রয়োজনীয় ইলেকট্রনিক সার্কিটের সাহায্যে কি পরিমাণ অক্সিজেন সরবরাহ হচ্ছে তা পরিমাপ করে। তো এই ছিল ফাইবার অপটিক অক্সিমিটারের অপারেশন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এটি হচ্ছে ম্যাগনেটিক ব্লাড ফ্লো মিটার।
তো আমরা জানি ম্যাগনেটিক ব্লাড ফ্লো মিটারের সাহায্যে মূলত রক্তের প্রবাহ মাত্রা পরিমাপ করা যায়, অর্থাৎ আমাদের ধমনী এবং শিরার মধ্যে দিয়ে রক্ত কি বেগে প্রবাহিত হচ্ছে সেটা পরিমাপ করার জন্য একটা পদ্ধতি হচ্ছে ম্যাগনেটিক ব্লাড ফ্লো মিটার। এর সাহায্যে রক্তের প্রবাহ পরিমাপ করার জন্য একটি নর্থ পোল এবং একটি সাউথ পোল বিশিষ্ট একটি চুম্বক রয়েছে, হ্যাঁ, ম্যাগনেটিক সার্কিট রয়েছে। যখন এই পাইপের মধ্য দিয়ে ব্লাডকে ফ্লো করানো হয় তখন এই নর্থ পোল থেকে সাউথ পোলে গমনকারী যে ম্যাগনেটিক ফ্লাক্স রয়েছে, এই ম্যাগনেটিক ফ্লাক্সগুলো এই পাইপের ভিতর দিয়ে প্রবাহিত রক্ত দ্বারা বাধাপ্রাপ্ত হয়। আর আমরা জানি রক্ত মানে ম্যাগনেটিক ফ্লাক্স কোনো কিছু দ্বারা বাধাপ্রাপ্ত হলে তাহলে সেই পদার্থের মধ্যে ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপন্ন হয়। তো এই পাইপের মাঝে ব্লাড প্রবাহিত হওয়ার জন্য ম্যাগনেটিক ফ্লাক্সকে কর্তন করার জন্য যে ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপন্ন হয় তাকে মিটার দ্বারা এই ইলেকট্রোডের সাহায্যে মিটারে প্রয়োগ করা হয়। পরে মিটার দ্বারা হচ্ছে এই ইলেকট্রিক্যাল সিগন্যালকে পরিমাপ করার মাধ্যমে হচ্ছে আমাদের এই রক্তের প্রবাহ মাত্রা কত বা স্পিড কত তা পরিমাপ করা যায়। আশা করি এই প্রশ্নটিও খুব সুন্দরভাবে বোঝা হয়ে গেছে। তার পরবর্তীতে আমরা পরের প্রশ্নে চলে যাব। তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে আল্ট্রাসনিক ব্লাড ফ্লো মিটারের কার্যপ্রণালী। একটু আগে যে আমরা ম্যাগনেটিক ব্লাড ফ্লো মিটারের কার্যপ্রণালী দেখেছি, এটিও অনুরূপ কাজেই ব্যবহৃত হয়, অর্থাৎ রক্তের প্রবাহ মাত্রা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। এখানে যে অংশটি পাচ্ছেন সেটি হচ্ছে, মনে করি এটি হচ্ছে একটি ধমনী বা রক্তনালী, যার ভিতর দিয়ে ব্লাডটা কি হচ্ছে ফ্লো হচ্ছে। এখন এই ধমনীর ভিতর দিয়ে রক্তের স্পিড কত, গতি কত, ফ্লোটা কত সেটা পরিমাপ করার জন্য এর সাথে দুই পাশে দুটি কি করা হয়, আচ্ছা, পরিমাপ করার জন্য আল্ট্রাসনিক ব্লাড ফ্লো মিটার ব্যবহার করা হয়। এর জন্য একটি আল্ট্রাসাউন্ড উৎপন্ন করা হয়। আল্ট্রাসাউন্ড এর ফ্রিকোয়েন্সি উৎপন্ন করা হয়, উচ্চ ফ্রিকোয়েন্সি উৎপন্ন করা হয়। এর জন্য এখানে একটি অসিলেটর আছে, অসিলেটরের সাহায্যে উচ্চ ফ্রিকোয়েন্সির সিগন্যাল উৎপন্ন করে তারপর এটাকে অ্যাম্প্লিফায়ার দ্বারা বর্ধিত করা হয়। বর্ধিত করে এটাকে, অর্থাৎ এই যে উচ্চ ফ্রিকোয়েন্সি অর্থাৎ ফ্রিকোয়েন্সি সম্বলিত সিগন্যালটাকে একটি ট্রান্সডিউসারের সাহায্যে, যা রক্তনালীর এর সাথে সংযুক্ত থাকে, ট্রান্সডিউসারের সাহায্যে রক্তনালীর ভিতরে প্রবেশ করানো হয়। রক্তনালীর রক্তকণিকা ধারা সেই ফ্রিকোয়েন্সি অর্থাৎ এফ ফ্রিকোয়েন্সি কি হয়, মিশ্রিত হয়। মিশ্রিত হয়ে এই রক্তকণিকাগুলো ধারা কি হয়, এই ফ্রিকোয়েন্সিটা আবার প্রতিফলিত হয়। প্রতিফলিত হয়ে অপর পাশে একটি ট্রান্সডিউসার রয়েছে, এই ট্রান্সডিউসার দ্বারা সেগুলো গৃহীত হয়। যেহেতু রক্তনালী ধারা আবার প্রতিফলিত হয়েছে, সেই জন্য ইনপুটকৃত ফ্রিকোয়েন্সি এবং আউটপুটকৃত ফ্রিকোয়েন্সি সেম হয় না, এখানে ডপলার ফ্রিকোয়েন্সিও অ্যাড হয়ে যায়। সেই জন্য এই ট্রান্সডিউসারে যে ফ্রিকোয়েন্সিটা আসে সেটা হচ্ছে এফ প্লাস এফ ডি ফ্রিকোয়েন্সি। তো এই ফ্রিকোয়েন্সির সিগন্যালকে এই ট্রান্সডিউসার দ্বারা, সেকেন্ডারি ট্রান্সডিউসার অর্থাৎ দ্বিতীয় ট্রান্সডিউসার দ্বারা গ্রহণ করে অ্যাম্প্লিফায়ার দ্বারা বর্ধিত করা হয়। বর্ধিত করে একটি ডিটেক্টরে প্রেরণ করা হয়। এই ডিটেক্টর এই মূল ফ্রিকোয়েন্সি যেটা ছিল এটাকে আলাদা করে ফ্রিকোয়েন্সি মিটার দ্বারা সেই ফ্রিকোয়েন্সিটাকে পরিমাপ করে আউটপুটে এই ফ্লো কি করা হয়, আউটপুটে হচ্ছে এই রক্তের প্রবাহটাকে প্রদর্শন করে। তো এই ছিল আল্ট্রাসনিক ব্লাড ফ্লো মিটারের কার্যপ্রণালী। তো এখন আমরা আরেকটা প্রশ্নে চলে যাব। সবাই মনোযোগ সহকারে যদি ভিডিওটা ভালো করে দেখি, আমার মনে হয় একটা ক্লাসেই যথেষ্ট হবে ভালো একটা মার্ক পরীক্ষায় উঠানোর জন্য। হ্যাঁ, হচ্ছে অ্যানেস্থেসিয়া মেশিনের কার্যনীতি। অ্যানেস্থেসিয়া মেশিনের কাজটা কি, এটা আগে আমরা একটু জেনে নিই। অ্যানেস্থেসিয়া মেশিনের সাহায্যে মূলত রোগীকে অচেতন করার জন্য বা রোগীর কোনো একটি স্থান অবশ করার জন্য বা কোনো একটি স্থানের অনুভূতি দূর করার জন্য অ্যানেস্থেসিয়া মেশিনটা ব্যবহার করা হয়। অ্যানেস্থেসিয়া মেশিনটা ব্যবহার হচ্ছে এরকম যে অ্যানেস্থেসিয়া মেশিনের তিনটি অংশ থাকে, মূল অংশ থাকে তিনটি। একটি হচ্ছে গ্যাস ডেলিভারি সিস্টেম, আরেকটি হলো ভ্যাপোরাইজার, আরেকটি হচ্ছে পেশেন্ট ব্রিথিং সিস্টেম। এই যে এইটুকু হচ্ছে গ্যাস ডেলিভারি সিস্টেম, অর্থাৎ অ্যানেস্থেসিয়া অর্থাৎ রোগীকে ফুসফুসে
আচ্ছা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রোগীর ফুসফুসে হচ্ছে এই যে ওষুধটা প্রেরণ করা হবে, অর্থাৎ যে গ্যাসটা প্রেরণ করা হবে, যে অ্যানেস্থেটিক এজেন্টটা প্রেরণ করা হবে, সেটার মূলত হচ্ছে নাইট্রাস অক্সাইড, যা নাইট্রাস অক্সাইড, এয়ার অথবা অক্সিজেন, এর মাধ্যমে কি করা হয়, অ্যানেস্থেটিক এজেন্টটা তৈরি করা হয়। সেই জন্য এটাকে বলতেছি গ্যাস ডেলিভারি সিস্টেম। তারপরে এখানে আরেকটি অংশ আছে, এটি হলো ভ্যাপোরাইজার, এবং এই যে অংশটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেশেন্ট ব্রিথিং সিস্টেম। পেশেন্ট ব্রিথিং সিস্টেম মানে রোগীর শ্বাস প্রশ্বাসের অংশ। হ্যাঁ, তো অ্যানেস্থেসিয়া মেশিনের কার্যনীতি আবার একটু ভালো করে বলি। এটি হচ্ছে অ্যানেস্থেসিয়া মেশিন মূলত রোগীর চেতনা বা অনুভূতি দূর করার জন্য ব্যবহার করা হয়। এর প্রধান তিনটি অংশ আছে, একটি হলো গ্যাস ডেলিভারি সিস্টেম, 2 নাম্বার ভ্যাপোরাইজার, 3 নাম্বার পেশেন্ট ব্রিথিং সিস্টেম। তো গ্যাস ডেলিভারি সিস্টেমের বর্ণনা এইভাবে দিতে হবে যে গ্যাস ডেলিভারি সিস্টেমে 3টি সিলিন্ডার থাকে, একটি এয়ার, অপরটি নাইট্রাস অক্সাইড এবং অপরটি অক্সিজেন। এই গ্যাস ডেলিভারি সিস্টেম এই গ্যাসগুলোকে, হ্যাঁ, এই উপাদান 3টি উপাদানকে প্রয়োজন অনুসারে অর্থাৎ একটি নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করা হয়। কি অনুপাতে মিশ্রিত করা হবে, মিশ্রিত হচ্ছে তা দেখার জন্য আবার একটি ফ্লো মিটার থাকে। ফ্লো মিটার ব্যবহার করা হয়। তো এই গ্যাস ডেলিভারি সিস্টেম এর সাহায্যে এয়ার, নাইট্রাস অক্সাইড, অক্সিজেনকে প্রয়োজন অনুসারে মিশ্রিত করে তারপর দেওয়া হয় ভ্যাপোরাইজারে। ভ্যাপোরাইজার হচ্ছে অ্যানেস্থেসিয়া মেশিনের দ্বিতীয় অংশ। এর মাধ্যমে মিশ্রিত গ্যাসকে অ্যানেস্থেটিক এজেন্টের মধ্যে দিয়ে বুদবুদ আকারে প্রবাহিত করা হয়। এটার কাজ হচ্ছে অ্যানেস্থেটিক এজেন্টকে, এই যে এখান থেকে যে গ্যাসটা পাবো সেই গ্যাসটাকে অ্যানেস্থেটিক এজেন্টের মধ্যে দিয়ে বুদবুদ আকারে প্রবাহিত করা। তারপর তৃতীয় অংশটি হচ্ছে পেশেন্ট ব্রিথিং সিস্টেম, অর্থাৎ রোগীর শ্বাস প্রশ্বাসের অংশ। তো এই ভ্যাপোরাইজার থেকে প্রাপ্ত অ্যানেস্থেটিক এজেন্টকে এই পেশেন্টের অর্থাৎ রোগীর শ্বাস এবং প্রশ্বাসের মাধ্যমে হচ্ছে অ্যানেস্থেটিক এজেন্টকে রোগীর ফুসফুসে প্রয়োগ করা হয়। প্রয়োগ করে তারপর হচ্ছে রোগীকে অচেতন করা হয়। জরুরি প্রয়োজনের ক্ষেত্রে এখানে রোগীর জন্য ভেন্টিলেটরের ব্যবস্থা থাকে, এবং রোগীর প্রশ্বাসের ফলে যে কার্বন ডাই অক্সাইড থাকে, এই কার্বন ডাই অক্সাইডকে পরবর্তীতে ওয়েস্ট গ্যাস হিসেবে বাহিরে প্রেরণ করা হয়। এই হলো অ্যানেস্থেসিয়া মেশিনের কার্যনীতি। এটা খুবই ইম্পর্টেন্ট, এবার পরীক্ষায় আসতে পারে। এরপরে আমরা চলে যাব হচ্ছে পিকোস্কেল ব্লাড সেল কাউন্টারের মূলনীতি। পিকোস্কেল ব্লাড সেল কাউন্টারের মূলনীতি, এটি আরেকটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি হচ্ছে আরেকটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, পিকোস্কেল ব্লাড সেল কাউন্টারের কার্যপ্রণালী। তো আমরা প্রথমে এই চিত্রটা ভালোভাবে আমাদের খাতায় এঁকে নিব, এঁকে নিয়ে তারপর হচ্ছে একটু খেয়াল করলেই দেখতে পাবো। আর এর আগে একটু বলে নিই পিকোস্কেল ব্লাড সেল কাউন্টার মূলত কিভাবে কাজ করে। পিকোস্কেল ব্লাড সেল কাউন্টার এর সাহায্যে মূলত আরবিসি, ডব্লিউবিসি, পিবিসি, রক্তের যে উপাদানগুলো আছে এগুলো গণনা করা হয়। এটি মূলত একটি অ্যাম্প্লিফায়ার, কাউন্টার, ডিসপ্লে, তারপরে হচ্ছে সাকশন প্রেসার, ইত্যাদির সমন্বয়ে, আচ্ছা, ভলিউম লিমিটার এবং ডিসপ্লের সমন্বয়ে গঠিত। ব্লাড সেল গণনা করার জন্য এই যে এখানে একটি এ ছিদ্র বিশিষ্ট একটি কি আছে, গ্লাস টিউব আছে। এই এ ছিদ্র বিশিষ্ট গ্লাস টিউবকে বিকার, এখানে একটি আছে কি বিকার, এই বিকারে রাখা সাসপেনশন অর্থাৎ যে কেমিক্যালটা আছে সেই কেমিক্যাল, তো এই কেমিক্যাল এর ভিতরে নিমজ্জিত করা হয় অর্থাৎ ডুবানো হয়। গ্লাস টিউবের দুই পাশে প্রেসার পার্থক্য তৈরি করার জন্য, এই গ্লাস টিউবের দুই পাশে প্রেসার পার্থক্য তৈরি করার জন্য এখানে সাকশন প্রেসার ব্যবহার করা হয়, যেন প্রেসার পার্থক্যের কারণে, দুই পাশে প্রেসার পার্থক্যের কারণে এই ছিদ্র দিয়ে এই সাসপেনশনগুলো কি হতে পারে, গ্লাস টিউবের ভিতরে প্রবেশ করতে পারে অর্থাৎ প্রবাহিত হতে পারে। এখন ইলেকট্রোড, এখানে দুইটা ইলেকট্রোড আছে, একটা E1 এবং E2। এই E1 এবং E2 ইলেকট্রোডের মধ্যে স্থির কারেন্ট প্রবাহিত করা হলে, যদি স্থির কারেন্ট প্রবাহিত করা হয় তাহলে অ্যাম্প্লিফায়ার এর মাধ্যমে স্থির কারেন্ট প্রবাহিত করা হলে পরিমাপকৃত তরলের রোধ, যে যদি এখানে কারেন্ট প্রবাহিত করা হয় তাহলে পরিমাপকৃত তরলের রোধ, অর্থাৎ যে ব্লাডের
ডব্লিউবিসি, আরবিসি, পিবিসি পরিমাপ করব, সেই পরিমাপকৃত তরল অর্থাৎ ব্লাডের রোধ পরিবর্তন হয় এবং ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপন্ন হয়, হ্যাঁ, যা অ্যাম্প্লিফায়ারে প্রবাহিত হয়। হ্যাঁ, ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপন্ন হবে যা অ্যাম্প্লিফায়ারে প্রবাহিত হবে। এই ইলেকট্রিক্যাল সিগন্যালকে পরবর্তীতে একটি দ্রুত গতির গণনা করতে পারে এরকম কাউন্টারে প্রয়োগ করা হয়। তো ইলেকট্রিক্যাল সিগন্যালকে অর্থাৎ পালসকে কাউন্টার দ্বারা গণনা করে তারপর হচ্ছে এই ব্লাড সেলকে ডিসপ্লেতে কি করা হয়, প্রদর্শন করা হয়। আচ্ছা, তো সবার জন্য আরেকবার একটু বলে দিই, এটা হচ্ছে পিকোস্কেল ব্লাড সেল কাউন্টারের মূলনীতি। এটি মূলত আরবিসি, ডব্লিউবিসি, পিবিসি গণনা করা হয়। এই পিকোস্কেল ব্লাড সেল কাউন্টার মূলত অ্যাম্প্লিফায়ার, কাউন্টার, সাকশন প্রেসার, ভলিউম লিমিটার, গ্লাস টিউব, বিকার, ডিসপ্লে এর সমন্বয়ে এবং দুটি ইলেকট্রোড E1 এবং E2 এর সমন্বয়ে গঠিত। ব্লাড সেল গণনা করার জন্য এ ছিদ্র বিশিষ্ট, এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে একটা ছিদ্র আছে, এটা হলো বলতেছি এ ছিদ্র বিশিষ্ট একটি গ্লাস টিউবকে এই বিকারের মধ্যে যে সাসপেনশন আছে এই সাসপেনশনের ভিতরে এই গ্লাস টিউবটাকে কি করা হবে, নিমজ্জিত করা হবে অর্থাৎ ডুবানো হবে। তারপর এই সাকশন প্রেসার অর্থাৎ ভলিউম লিমিটারের মাধ্যমে সাকশন প্রেসার দিয়ে সাকশন ক্রিয়েট করে, অর্থাৎ এই গ্লাস টিউব থেকে যে বাতাস বা বায়ু আছে এটাকে উপরের দিকে টেনে নিলে তারপর হচ্ছে এই গ্লাস টিউবের দুই পাশে, এই পাশে এবং এই পাশে কি হয়, প্রেসারের পার্থক্যের সৃষ্টি হয়। এই প্রেসার পার্থক্যের কারণে এই ছিদ্র দিয়ে সাসপেনশন গুলো গ্লাস টিউবের ভিতরে প্রবেশ করে, হ্যাঁ, গ্লাস টিউবের ভিতরে প্রবেশ করে অর্থাৎ প্রবাহিত হয়। তখন এই যখন এখানে প্রবাহিত হবে তখন এই ইলেকট্রোড দুইটি E1 এবং E2 তে যদি স্থির মানের কারেন্ট প্রবাহিত করা হয় তাহলে এই যে গ্লাস টিউবের ভিতরে যে ব্লাড যে থাকবে অর্থাৎ তরল থাকবে, এই তরলের রোধ পরিবর্তন হবে এবং একটি ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপন্ন হবে যাকে অ্যাম্প্লিফায়ার দ্বারা কি করা হয়, বর্ধিত করা হয়। বর্ধিত করে সেই বর্ধিত সিগন্যালটাকে কাউন্টারে প্রয়োগ করা হলে কাউন্টার দ্বারা সেই সিগন্যালটাকে গণনা করে পরবর্তীতে এই ব্লাড সেল এর অর্থাৎ ডব্লিউবিসি তারপর হচ্ছে আরবিসি কে ডিসপ্লেতে প্রদর্শন করে। এ ছিল পিকোস্কেল ব্লাড সেল কাউন্টারের মূলনীতি। এরপর আমরা চলে যাব আরেকটি প্রশ্নে, এটি হচ্ছে ডিমান্ড টাইপ পেসমেকার, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো ডিমান্ড টাইপ পেসমেকার মূলত ব্যবহার করা হয় কোথায়, যখন একটি মানুষের বা রোগের হার্ট কাজ মানে চাহিদা অনুসারে কাজ করতে পারে না, অর্থাৎ হার্ট মিনিটে 72 বার পাম্প করার কথা, এটা 72 বার পাম্প করতে পারতেছে না, তখন মূলত পেসমেকার ব্যবহার করা হয়। আর ডিমান্ড টাইপ হচ্ছে হার্টের চাহিদা যতটুকু সেই চাহিদা অনুযায়ী হচ্ছে পালস উৎপন্ন করা হয় যে পেসমেকার দিয়ে, অর্থাৎ সিগন্যাল উৎপন্ন করা হয় যে পেসমেকার দিয়ে চাহিদা অনুযায়ী, সেটাকে আমরা বলতেছি ডিমান্ড টাইপ পেসমেকার। তো এখানে একটি ডিমান্ড টাইপ পেসমেকারের ব্লক ডায়াগ্রাম আছে। এখানে প্রথমে আছে ইলেকট্রোড, এই ইলেকট্রোড মূলত রোগীর হার্টের সাথে সংযুক্ত থেকে ওই হার্ট থেকে একটি সিগন্যাল গ্রহণ করে কিউআরএস ব্যান্ড পাস ফিল্টারে দেয়। সিগন্যালটাকে কিউআরএস ব্যান্ড পাস ফিল্টার এর মাধ্যমে কি করা হয়, ফিল্টারিং করা হয়। ফিল্টারিং করে অ্যাম্প্লিফায়ারে প্রেরণ করা হয়। অ্যাম্প্লিফায়ার সেই সিগন্যালটাকে প্রয়োজন অনুসারে বর্ধিত করে থ্রেশহোল্ড ডিটেক্টরের সাহায্যে এটাকে পালস এ রূপান্তর করে, অর্থাৎ সময়ে রূপান্তর করে, পালসে রূপান্তর করে। উক্ত পালসকে রিফ্র্যাক্টরি পিরিয়ড T1 এ প্রদান করা হয়। তো রোগীর দেহ থেকে যে পালস রেটটা আসতেছে সেই পালস রেটটাকে পুনরায় কি করা হয়, রিফ্র্যাক্টরি পিরিয়ডের সাহায্যে পালস রেটকে কমিয়ে আনা হয়। এখন যদি কমিয়ে আনার পর এটাকে দেওয়া হয়েছে ফ্রি রানিং অসিলেটর অর্থাৎ T2 দ্বারা উক্ত পালসকে রেট চাহিদা অনুযায়ী, অর্থাৎ এই হার্টের কি পরিমাণ পালস প্রয়োজন, অর্থাৎ মিনিটে 72 বার প্রয়োজন হলে তাহলে ফ্রি রানিং অসিলেটর T2 দ্বারা এই রিফ্র্যাক্টরি পিরিয়ড থেকে
প্রাপ্ত পালস রেটকে চাহিদা অনুযায়ী পালস রেটে রূপান্তর করে আউটপুট ড্রাইভারের মাধ্যমে ইলেকট্রোডে প্রদান করা হয়। ইলেকট্রোড রোগীর হার্টে সেটাকে কি করে প্রদান করে হার্টকে প্রয়োজন অনুসারে চাহিদা অনুযায়ী কাজ করার সামর্থ্য প্রদান করে। এই ছিল ডিমান্ড টাইপ পেসমেকারের কার্যপ্রণালী। যারা বুঝতে পারেন নাই অর্থাৎ দ্রুত হয়ে গেছে তারা অবশ্যই ভিডিওটি পজ করে খাতায় লিখে নিবে অথবা এই অংশটুকু আরেকবার দেখলেই হয়ে যাবে। তারপর এখানে আছে হলো একটি ক্যাপাসিটিভ ডিফিব্রিলেটরের কার্যপ্রণালী। এখন ডিফিব্রিলেটর জিনিসটা কি, এটা আমরা অনেকেই হয়তো বা জানি না। তো ডিফিব্রিলেটর হচ্ছে, আমরা অনেক সময় দেখেছি যে হার্ট যখন কাজ করা বন্ধ করে দেয়, অর্থাৎ কোনো পালস দিচ্ছে না, হার্ট সংকুচিত প্রসারিত হচ্ছে না, এক কথায় আমরা অনেক সময় দেখি না অ্যাক্সিডেন্ট হলে, হার্ট অ্যাটাক হলে মানে মানুষ প্রায় মৃত এরকম হয়ে যায়। সেই সময় হার্টকে পুনরায় কাজ করার জন্য ইলেকট্রিক শক দিতে হয়, বুকের উপর এরকম হ্যান্ডেল দিয়ে ইলেকট্রিক শক দিতে হয়। তো ওই হ্যান্ডেল সংবলিত যে ডিভাইসটা ওইটাকে আমরা ডিফিব্রিলেটর বলি। এখানে ডিফিব্রিলেটর এর একটি প্রকার ক্যাপাসিটিভ ডিসি ডিফিব্রিলেটর এর কার্যপ্রণালী দেখানো হয়েছে। তো এখানে এই হচ্ছে ক্যাপাসিটিভ ডিসি ডিফিব্রিলেটরের কার্যপ্রণালীর যে সার্কিট ডায়াগ্রামটা। এখানে প্রথমে কি থাকে, এসি সাপ্লাই থাকে। এসি সাপ্লাই থেকে হাই ভোল্টেজ পাওয়ার সাপ্লাই কে সেট এনার্জি অর্থাৎ নির্দিষ্ট এনার্জিতে সেট করা হয়। সেট করে সেটাকে কি করা হয়, এই ক্যাপাসিটরের সাথে সংযুক্ত করা হয়, যার ফলে এই এসি সাপ্লাইয়ের জন্য ক্যাপাসিটরটা কি হতে থাকে, চার্জ হতে থাকে। ক্যাপাসিটরটা যখন পূর্ণ চার্জ হয়ে যায় তখন এখানে একটি রিলে আছে, রিলে সুইচের মাধ্যমে এসকে কি করা হয়, এই যে মেন যে সার্কিট আছে অর্থাৎ পেশেন্টের সাথে সংযুক্ত যে সার্কিট, এই সার্কিটের সাথে সংযোগ করা হয়। তখন এই ইনপুটের এসি সাপ্লাই কিন্তু আর থাকলো না, কিন্তু ক্যাপাসিটরের যে চার্জ সঞ্চিত ছিল এই চার্জটা পরবর্তীতে এই রোগীর বক্ষের উপর অর্থাৎ বুকের উপর স্থাপন করা হয় এবং এই চার্জটা এই পেশেন্টের মাধ্যমে ডিসচার্জ করা হয়। ফলে এই চার্জটা গিয়ে রোগীর হার্টকে একটি পালস অর্থাৎ শক প্রদান করে, যেই শকের জন্য হার্ট পুনরায় কাজ করা শুরু করে। তো এই ছিল ক্যাপাসিটিভ ডিফিব্রিলেটরের কার্যপ্রণালী। তো আবার একটু বলে দেই, ডিফিব্রিলেটরের মাধ্যমে মূলত হার্টের ইলেকট্রিক শক প্রয়োগ করে হার্টের কার্যকারিতা ফিরিয়ে আনা হয়। তো ক্যাপাসিটিভ ডিফিব্রিলেটর মূলত ক্যাপাসিটরকে চার্জ করে এবং ডিসচার্জ করে, এই ক্যাপাসিটরকে চার্জ করে এবং ডিসচার্জ করে থাকে। এর জন্য মূলত এসি সাপ্লাই ভোল্টেজকে হাই ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই রূপান্তর করা হয়। এসি সাপ্লাইকে হাই ভোল্টেজ ডিসি পাওয়ার সাপ্লাই রূপান্তর করে এটাকে সেট এনার্জি কন্ট্রোলকে রূপান্তর করে। এখানে যে সেট এনার্জি আছে এই সেট এনার্জি কন্ট্রোলকে সেট করলে এর সাথে সংযুক্ত যে ক্যাপাসিটর আছে এই ক্যাপাসিটরটা কি হতে থাকে, চার্জ হতে থাকে। ক্যাপাসিটর পূর্ণ চার্জ হলে রিলে দ্বারা, এখানে যে রিলে আছে রিলে দ্বারা এস সুইচকে অন করলে সার্কিটটি পেশেন্টের সার্কিটের সাথে কি হয়ে যায়, সংযুক্ত হয়ে যায়। পরে এখান থেকে এরকম একটা সার্কিট তৈরি হয়। এই সার্কিটে সোর্স হিসেবে ক্যাপাসিটরের চার্জ থাকে। তো সুইচ অন করা হলে তারপর এই ক্যাপাসিটরের চার্জ এই পেশেন্টের মাধ্যমে ডিসচার্জ হয় এবং পেশেন্টের যে বক্ষের অর্থাৎ বুকের উপর যে হ্যান্ডেলগুলো স্থাপন করা হয়, হ্যান্ডেলের মাধ্যমে ক্যাপাসিটরের চার্জ পেশেন্টের হার্টের মাধ্যমে ডিসচার্জ হয়ে হার্টকে একটি শক প্রদান করে এবং রোগীর হার্ট আবার পুনরায় কাজ করতে শুরু করে। তো এই ছিল ক্যাপাসিটিভ ডিসি ডিফিব্রিলেটরের কার্যপ্রণালী। এরপরে আমরা আরেকটি রচনামূলক প্রশ্নে চলে যাব। এটি হচ্ছে পোর্টেবল কিডনি মেশিন। তো এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি হচ্ছে পোর্টেবল কিডনি মেশিনের সাহায্যে যে ডায়ালাইসিস প্রক্রিয়া। ডায়ালাইসিস কি আমরা সবাই জানি। ডায়ালাইসিস হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অপরিশোধিত রক্তকে পরিশোধন করা হয়। অর্থাৎ রোগীর কিডনি যখন কাজ করা বন্ধ করে দেয়, অর্থাৎ ঠিক মতো কাজ করতে পারে না, অর্থাৎ রক্তকে পরিশোধন করতে পারে না, তখন আমরা ওই
পরিশোধন কাজটা সম্পাদন করার জন্য একটা মেশিন ব্যবহার করি বা ডিভাইস ব্যবহার করি, যেটাকে আমরা বলতেছি পোর্টেবল কিডনি মেশিন। তো এখানে একটি পোর্টেবল কিডনি মেশিনের কি আছে, ব্লক ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রাম বা চিত্র দেখানো আছে। এর সাহায্যে আমরা মূলত পোর্টেবল কিডনি মেশিনের কার্যপ্রণালীটা বোঝার চেষ্টা করব। তো প্রথমে কি করা হয়, এখানে একটি বাল্ব ক্যাচার আছে। এই বাল্ব ক্যাচারের মাধ্যমে রোগীর দেহ থেকে রক্ত গ্রহণ করা হয়। কিসের মাধ্যমে? পাম্প করে রক্ত গ্রহণ করা হয়। রক্ত গ্রহণ করে এটাকে এই ব্লাড সিস্টেমের যে ডায়ালাইজার অংশ আছে, এই ডায়ালাইজারের ভিতর দিয়ে প্রবাহিত করা হয়। এই সম্পূর্ণটা হচ্ছে কি ডায়ালাইজার। এই ডায়ালাইজারের ভিতর দিয়ে প্রবাহিত করা হয়। পরবর্তীতে ডায়ালাইজার থেকে এই যে ডায়ালাইসেট সিস্টেম যে আছে, এই ডায়ালাইসিস সিস্টেমের যে এখানে পাম্প আছে, এই পাম্পের মাধ্যমে ডায়ালাইজার সিস্টেম থেকে এই ব্লাডকে ডায়ালাইসেট সিস্টেমের মাধ্যমে পাম্প করে কোথায় দেওয়া হয়? কেমিক্যাল ক্যানিস্টারে প্রদান করা হয়। এই কেমিক্যাল ক্যানিস্টারে রক্তকে পরিশোধন করা হয়। পরিশোধন করার পর এখানে অ্যাকুমুলেটর এবং আলট্রা ফিল্টারেড কালেক্টর আছে। অ্যাকুমুলেটর এবং আলট্রা ফিল্টারেড কালেক্টরের মাধ্যমে সংকুচন এবং প্রসারণের মাধ্যমে এই কেমিক্যাল ক্যানিস্টার থেকে পরিশোধিত রক্তকে গ্রহণ করে তারপর রেগুলেটরের মাধ্যমে আবার ডায়ালাইজারে দেওয়া হয়। ডায়ালাইজার থেকে বাল্ব ক্যাচারের মাধ্যমে রোগীকে আবার পুনরায় পরিশোধিত রক্ত রোগীর দেহে ফিরিয়ে দেওয়া হয়, অর্থাৎ ধমনির মাধ্যমে সারা দেহে ফিরিয়ে দেওয়া হয়। তো এই ছিল পোর্টেবল কিডনি মেশিনের কার্যপ্রণালী। তো আরেকবার যদি বলি, এটা হচ্ছে পোর্টেবল কিডনি মেশিনের সাহায্যে রক্তকে পরিশোধন করা হয়। এর জন্য প্রথমে একটি পাম্পের মাধ্যমে বাল্ব ক্যাচার এর সাহায্যে রোগীর শরীর থেকে রক্ত পাম্প করে নিয়ে ডায়ালাইজারে প্রেরণ করা হয়। ডায়ালাইজার থেকে পরবর্তীতে এই অপরিশোধিত রক্তকে ডায়ালাইসিস সিস্টেমের মাধ্যমে পাম্প করে কেমিক্যাল ক্যানিস্টারে প্রেরণ করা হয়। এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, যার সাথে ব্লাডকে অপরিশোধিত রক্তকে মিশ্রিত করে পরিশোধন করা হয়। এই পরিশোধিত রক্তকে অ্যাকুমুলেটর এবং আলট্রা ফিল্টারের কালেক্টরের সাহায্যে সংকুচন এবং প্রসারণের মাধ্যমে এই পাইপ যা আছে, এই পাইপের মাধ্যমে পুনরায় ডায়ালাইজারে ফেরত দেওয়া হয়। ওই ডায়ালাইজার থেকে বাল্ব ক্যাচারের মাধ্যমে রোগীর দেহে পুনরায় পরিশোধিত রক্ত প্রেরণ করা হয়। তো এই ছিল পোর্টেবল কিডনি মেশিনের বর্ণনা। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। তো এখানে ডায়ালাইসিস এর আরেকটি প্রশ্ন আছে, এটি হলো কৃত্রিম কিডনির কার্যপ্রণালী। এটি হচ্ছে কৃত্রিম কিডনির কার্যপ্রণালী। কৃত্রিম কিডনির সাহায্যে রক্তকে পরিশোধনের জন্য মূলত একটি ছাঁকনি বা চিকন সরু জালির মতো ব্যবহার করা হয়, যাকে বলতেছি আমরা মেমব্রেন। এটা হচ্ছে মেমব্রেন। এই মেমব্রেনের এক পাশে কি করা হয়? এই অপরিশোধিত ব্লাডকে রাখা হয়, যেখানে প্রোটিন থাকে, অর্থাৎ রক্তের প্রয়োজনীয় অংশ থাকে, ব্লাডের রেড সেল থাকে, কিন্তু আবার এর সাথে কি থাকে? ওয়েস্টও থাকে, যেগুলো এরকম ত্রিভুজ আকৃতি দিয়ে দেখানো হয়েছে। হ্যাঁ, তো সুগার সল্ট থাকে। তো এই রক্তের এই অপ্রয়োজনীয় ওয়েস্ট অংশটাকে বাদ দিয়ে পরিশোধন করার জন্য কৃত্রিম কিডনি মেশিনের মধ্যে মাঝ বরাবর একটি কি ব্যবহার করা হয়? মেমব্রেন বা সরু জালির মতো ব্যবহার করা হয়। সরু জালির মতো ব্যবহার করা হয়। তো এই জালির এক পাশে অপরিশোধিত রক্তকে এই মেমব্রেনের ভিতর দিয়ে প্রবাহিত করলে অপর পাশে এই ওয়েস্টগুলো কি হয়? বাধাপ্রাপ্ত হয়ে পরবর্তীতে শুধুমাত্র কি হয়? এই প্রয়োজনীয় যে অংশটুকু আছে, অর্থাৎ পরিশোধিত হয়ে অপর পাশে পরিশোধিত রক্ত পাওয়া যায়। পরবর্তীতে এই রক্তকে ধমনির সাহায্যে আবার রোগীর দেহে সরবরাহ করা হয়। এই ছিল কৃত্রিম কিডনি মেশিনের কার্যপ্রণালী। তো এরপরে আমরা চলে যাব আরেকটি রচনামূলকে। আশা করি সবাই প্রশ্নগুলা ঠিকঠাক মতো বুঝতে পারছেন। তো এখন আমরা করব হচ্ছে আল্ট্রাসাউন্ড উৎপাদনের একটি পদ্ধতি। এখন আল্ট্রাসোনোগ্রাফি তো আমরা সবাই জানি। তো আল্ট্রাসোনোগ্রাফিতে আমাদের বিভিন্ন ধরনের উচ্চ ফ্রিকোয়েন্সির সিগন্যালের প্রয়োজন হয় আল্ট্রাসোনোগ্রাফি করার জন্য। সেই জন্য
আল্ট্রাসাউন্ড উৎপাদনের জন্য একটি পদ্ধতি এখানে দেখানো হয়েছে। এখানে যে পদ্ধতিটা দেখানো হয়েছে সেটি হচ্ছে পিজো ইলেকট্রিক ক্রিস্টাল ব্যবহার করে একটি আল্ট্রাসাউন্ড উৎপাদনের পদ্ধতি। তো এটার কার্যপ্রণালী একটু বলে দেই যে আল্ট্রাসাউন্ড মূলত আল্ট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত হয়। এই আল্ট্রাসাউন্ড উৎপাদনের জন্য মূল উপাদানটি হলো পিজো ইলেকট্রিক ক্রিস্টাল পদার্থ। এখানে যে ক্রিস্টাল পদার্থ আছে সেটি। আল্ট্রাসাউন্ড উৎপাদনের জন্য প্রথমে এই সুইচটাকে বন্ধ করে পাওয়ার সাপ্লাই বিসিসি প্রয়োগ করা হলে এই পাওয়ার সাপ্লাইয়ের জন্য এই লাইন হয়ে এই ক্যাপাসিটরটা কি হতে থাকে, চার্জ হতে থাকে। ক্যাপাসিটরটা পূর্ণ চার্জ হয়ে গেলে এই ক্যাপাসিটরের চার্জ L1 এবং L3 যে ইন্ডাক্টর আছে এর মাধ্যমে ডিসচার্জ হয়। L3 এর ডিসচার্জকৃত ভোল্টেজ বা এনার্জি পুনরায় আবার হচ্ছে এই ট্রানজিস্টরের, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ইমিটার টার্মিনাল, বেস এবং ইমিটার টার্মিনালে কি করা হয়, প্রয়োগ করা হয়, যার ফলে এর কালেক্টর প্রান্তের কি হয়, ভোল্টেজ বাড়তে থাকে। এই উৎপাদিত ভোল্টেজকে L2 তে কি করা হয়, আবেশিত করা হয়। এই L2 তে আবেশিত ভোল্টেজ ধারা এই ক্রিস্টাল পদার্থটা কি করতে থাকে, কাঁপতে থাকে। এই যখন কাঁপতে থাকে অর্থাৎ কম্পন সৃষ্টি করে, তখন এর আউটপুটে যে এইচ আকৃতির সরু পথ আছে এই সরু পথ দিয়ে একটি আল্ট্রাসাউন্ড উৎপন্ন হয়, যা সরু পথ দিয়ে যে আল্ট্রাসাউন্ড উৎপন্ন হয় যা রোগীর দেহে প্রবেশ করে। এই হলো আল্ট্রাসাউন্ড উৎপাদনের একটা পদ্ধতি। আরেকবার যদি একটু বলি তাহলে হচ্ছে আল্ট্রাসাউন্ড মূলত একটি আল্ট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত হয়। এই আল্ট্রাসাউন্ড উৎপাদনের জন্য মূলত মূল উপাদানটি হলো ক্রিস্টাল পদার্থ। মূল উপাদানটি হলো কি, ক্রিস্টাল পদার্থ। হ্যাঁ, আল্ট্রাসাউন্ড উৎপাদনের জন্য সুইচকে বন্ধ করে পাওয়ার সাপ্লাই বিসিসি প্রদান করা হলে ট্রানজিস্টর কিউ এর কালেক্টর কারেন্ট প্রবাহিত হয়। ট্রানজিস্টরের কিউ এর এই কালেক্টরে, এখানে যে কালেক্টর আছে অর্থাৎ এই সুইচটা অন করা হলে এই দিক দিয়ে কালেক্টর কারেন্ট প্রবাহিত হয়। হ্যাঁ, কালেক্টর কারেন্ট প্রবাহিত হয় এবং উক্ত কারেন্টের মাধ্যমে ক্যাপাসিটরটা কি হতে থাকে, চার্জ হতে থাকে। উক্ত ক্যাপাসিটরের চার্জ L1 এবং L3 দ্বারা ডিসচার্জ হয়। L3 দ্বারা ডিসচার্জকৃত অংশকে পুনরায় আবার ক্যাপাসিটরের মাধ্যমে, ক্যাপাসিটর C1 এর মাধ্যমে ট্রানজিস্টরের বেজ ইমিটার অর্থাৎ এই বেজে এবং ইমিটারের মধ্যে প্রেরণ করা হয়। এর ফলে কালেক্টরে অসিলেশন বৃদ্ধি পায়, অর্থাৎ কালেক্টরের ভোল্টেজের পরিমাণটা কি হতে থাকে, বৃদ্ধি হয়ে যায়। কারণ আমরা জানি ট্রানজিস্টর একটা অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে। আচ্ছা, যাই হোক, অসিলেশন বৃদ্ধি পেয়ে থাকতে উচ্চ ফ্রিকোয়েন্সির অসিলেশনের জন্য, এই উচ্চ ফ্রিকোয়েন্সির অসিলেশনের জন্য L2 এর মাধ্যমে ক্রিস্টাল পদার্থে প্রয়োগ করা হয়। এই প্রয়োগ করা হলে এই ক্রিস্টাল পদার্থটা কম্পন সৃষ্টি করে থাকে অর্থাৎ কাঁপতে থাকে এবং আল্ট্রাসাউন্ড উৎপন্ন হবে, যা এই যে এখানে এইচ আকৃতির যে সরু পথ আছে এই সরু পথ দিয়ে আল্ট্রাসাউন্ড কি হবে, এই রোগীর দেহে প্রবেশ করবে। এই ছিল আল্ট্রাসাউন্ড উৎপাদনের জন্য একটি পদ্ধতি। আচ্ছা, এখানে আছে হলো সিটি স্ক্যানের কার্যপ্রণালী। সিটি স্ক্যানের পূর্ণরূপ হচ্ছে কম্পিউটেড টোমোগ্রাফি। তো কম্পিউটেড টোমোগ্রাফিকে সংক্ষেপে বলা হয় সিটি স্ক্যান। তো সিটি স্ক্যানের সাহায্যে মূলত রোগীর একটি নির্দিষ্ট অংশের প্রতিচ্ছবি তোলা যায়। তো এরকম একটি অংশের কয়েকটি অ্যাঙ্গেল থেকে প্রতিচ্ছবি তুলে বা ছবি তুলে তারপর হচ্ছে সেটাকে 3D-তে কনভার্ট করা হয়। সেজন্য সিটি স্ক্যান মেশিনের সাহায্যে কোনো অংশের প্রত্যেকটি বিন্দুকে কি করা যায়, পর্যবেক্ষণ করা যায়। এই সিটি স্ক্যান মেশিনের কার্যপ্রণালী আঁকার জন্য এই চিত্রটা এঁকে নিতে হবে। তো প্রথমে আছে হলো এই পাশে এক্সরে টিউব এবং তার বিপরীত পাশে হলো এক্সরে ডিটেক্টর। এক্সরে টিউব থেকে এক্সরে রশ্মি এক্সরে ডিটেক্টরের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। তো রোগীর যে অংশের প্রতিচ্ছবি তুলতে হবে সে অংশকে এই এক্সরের রশ্মির মধ্যে স্থাপন করতে হবে। তো তারপর এই এক্সরে টিউব থেকে এক্সরে রশ্মি ডিটেক্টরে রোগীর ভিতর দিয়ে প্রবাহিত হয়ে একটি সিগন্যাল, ইলেকট্রিক্যাল সিগন্যাল সহ ডিটেক্টরে ধরা পড়ে। ডিটেক্টর সেই এক্সরে রশ্মি থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে ডিটেক্ট করে তারপর হচ্ছে মেজারিং এলিমেন্টে প্রদান করে। মেজারিং এলিমেন্ট সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে পরিমাপ করে কম্পিউটারে প্রেরণ করে। কম্পিউটার হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে প্রক্রিয়াকরণ করে এবং ভিডিও মনিটরের সাহায্যে সেই রোগীর সেই নির্দিষ্ট অংশের প্রতিচ্ছবি প্রদর্শন করে। এই হলো
স্ক্যানার বা সিটি স্ক্যান মেশিনের কার্যপ্রণালী। যদি আরেকবার একটু বলি সহজ করে বা পরিষ্কার করে বলার চেষ্টা করি, তাহলে এভাবে বর্ণনা দিতে হবে। সিএটি বা সিটি স্ক্যান, সিএটিকে মূলত সংক্ষেপে সিটি স্ক্যান বলা হয়। এর পূর্ণরূপ হলো কম্পিউটার টোমোগ্রাফি। এর সাহায্যে মানুষের শরীরের একটি নির্দিষ্ট অংশের প্রতিচ্ছবি কি করা যায়, তোলা যায়। একটি নির্দিষ্ট অংশের প্রতিচ্ছবি এক্স রের মাধ্যমে দেখা যায়। এরূপ একটি অংশের কয়েকটি প্রতিচ্ছবি তুলে একটি অংশের 3D ছবি প্রকাশ করা হয়। এর জন্য কম্পিউটারকে ব্যবহার করতে হয়, কারণ কম্পিউটার ছাড়া এই কাজ সম্ভব নয়। প্রথমে এক্স রে টিউব থেকে এক্স রে রশ্মিকে এক্স রে ডিটেক্টরের উদ্দেশ্যে মানব শরীরের মধ্য দিয়ে প্রবাহিত করা হয়। ডিটেক্টর উক্ত রশ্মিকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করবে। তারপর এই সিগন্যালকে মেজারিং এলিমেন্টের মাধ্যমে পরিমাপ করা হবে। পরিমাপ করে কম্পিউটারে প্রয়োগ করা হয়। কম্পিউটার এই মানব শরীরের প্রতিচ্ছবিটাকে 3D প্রতিচ্ছবিতে রূপান্তর করে, যাকে ভিডিও মনিটরের মাধ্যমে প্রদর্শন করা হয়। এই ছিল সিটি স্ক্যান মেশিনের কার্যপ্রণালীর বর্ণনা। এরপরের প্রশ্নটা আমরা দেখি। এরপরে যে প্রশ্নটা আছে এটা হলো এক্স রে মেশিনের কার্যপ্রণালী। এটাও খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমাদের এক্স রে মেশিনের কার্যপ্রণালী বলতে কিভাবে এক্স রে রশ্মিগুলো তৈরি করা হয় সেটাকে বোঝাচ্ছে। তো এই মেশিনের সাহায্যে উচ্চ ফ্রিকোয়েন্সির এক্স রে রশ্মি উৎপন্ন করা যায়। এর জন্য ইনপুট এসি লাইন গ্রাউন্ডকে মাল্টি ট্যাপ অটো ট্রান্সফরমারের সাথে সংযোগ করতে হয়। মাল্টি ট্যাপ অটো ট্রান্সফরমারের সাহায্যে ইনপুটের এসি লাইনকে সার্কিটের প্রয়োগের জন্য নির্দিষ্ট ভোল্টেজে রূপান্তর করে। সার্কিটে প্রয়োগ করার জন্য এই এসি লাইনকে নির্দিষ্ট ভোল্টেজে রূপান্তর করে। তারপর উক্ত লাইনকে ফিলামেন্ট ট্রান্সফরমারে দেওয়া হয় সিগন্যালকে। এটি ক্যাথোড ফিলামেন্টকে উত্তপ্ত করার জন্য এই ফিলামেন্টের ট্রান্সফরমার আউটপুটে সংযুক্ত আছে হলো এক্স রে টিউব। এর যে ক্যাথোড আছে এই ক্যাথোডকে উত্তপ্ত করার জন্য এসি লাইনকে সাপ্লাই পাওয়ারে রূপান্তর করে, অর্থাৎ যে ভোল্টেজে ক্যাথোডটা উত্তপ্ত হবে সেই ভোল্টেজে রূপান্তর করার জন্য ফিলামেন্ট ট্রান্সফরমার ব্যবহার করা হয়। তারপরে নিচে আছে হলো হাই ভোল্টেজ ট্রান্সফরমার। ক্যাথোড থেকে অ্যানোডে ইলেকট্রনের গতি বৃদ্ধি করার জন্য, এই ক্যাথোড থেকে অ্যানোডে ইলেকট্রনের যে গতিটা প্রবাহিত হবে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সে রূপান্তরিত হবে, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স। এই ম্যাগনেটিক ফ্লাক্সকে গতি বৃদ্ধি করার জন্য কি করা হয়, এই হাই ভোল্টেজ ট্রান্সফরমারটা ব্যবহার করা হয়। তারপরে এখানে আসলে একটি টাইমিং সার্কিট। টাইমিং সার্কিট হচ্ছে এই ক্যাথোডের টিউবটা কখন টার্ন হবে, কখন টার্ন অফ হবে এবং রোগীর উপর কতক্ষণ ধরে প্রয়োগ হবে তা নির্ধারণ করে দেয়। এবং এখানে এক্স রে টিউব থেকে মূলত এক্স রে রশ্মিটা নির্গত হয়। তাহলে এই ছিল এক্স রে মেশিনের ব্লক ডায়াগ্রামের বর্ণনা। তো এক্স রে মেশিন কিভাবে কাজ করে, এটা হচ্ছে উচ্চ ফ্রিকোয়েন্সির এক্স রে রশ্মি উৎপন্ন করার জন্য মূলত এই এক্স রে মেশিন ব্যবহার করা হয়। ইনপুট এসি লাইন গ্রাউন্ডকে মাল্টি ট্যাপ অটো ট্রান্সফরমারের সাথে সংযোগ করা হয়। এই মাল্টি ট্যাপ অটো ট্রান্সফরমারের সাহায্যে ইনপুটে প্রয়োগকৃত এসি লাইনকে কি করা হয়, সার্কিটে প্রয়োগের জন্য উপযুক্ত ভোল্টেজে রূপান্তর করা হয়। তারপর আছে হলো ফিলামেন্ট ট্রান্সফরমার। ফিলামেন্ট ট্রান্সফরমার কি করে, ক্যাথোডকে উত্তপ্ত করার জন্য প্রয়োজনীয় ভোল্টেজে এই ইনপুট ভোল্টেজটাকে কি করে, রূপান্তর করে। তারপর হচ্ছে এখানে আছে হাই ভোল্টেজ ট্রান্সফরমার। হাই ভোল্টেজ ট্রান্সফরমার এবং রেকটিফায়ার অংশটা মূলত ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যে ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স অর্থাৎ ইলেকট্রন প্রবাহিত হবে তার গতিকে বৃদ্ধি করার জন্য হাই ভোল্টেজ ট্রান্সফরমার ব্যবহার করা হয়। তারপর এখানে আছে একটি টাইমিং সার্কিট। এক্স রে টিউব থেকে এক্স রে রশ্মি কতক্ষণ থেকে বের হবে, অর্থাৎ এক্স রে টিউবটা কতক্ষণ টার্ন অন থাকবে এবং কতক্ষণ টার্ন অফ থাকবে এবং রোগীর দেহে কতক্ষণ পর্যন্ত এক্স রে রশ্মিটা প্রয়োগ হবে তা নির্ধারণ করার জন্য মূলত এই টাইমিং সার্কিটটা ব্যবহার করা হয়। আর এক্স রে টিউব থেকে মূলত এক্স রে রশ্মিটা নির্গত হয়। এই হলো এক্স রে মেশিনের ব্লক ডায়াগ্রামের বর্ণনা। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এখানে আছে হলো আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হলো এমআরআই মেশিনের ব্লক ডায়াগ্রাম। এমআরআই এর সাহায্যে আমরা সবাই জানি যে একটি রোগের সম্পূর্ণ দেহকে সম্পূর্ণ অংশকে স্ক্যান করার জন্য ব্যবহার করা হয় হচ্ছে
এমআরআই মেশিন। এর পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং সিস্টেম, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এই পদ্ধতির সকল কাজ নিয়ন্ত্রণ করা হয় হচ্ছে সিপিইউ দ্বারা। এই পদ্ধতির সকল কাজ নিয়ন্ত্রণ করা হয় সিপিইউ দ্বারা। এই যে এখানে যে ম্যাগনেটিক অ্যান্ড সিম রয়েছে, এইখানে মূলত কি করা হয়, ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ ফর্মগুলো আছে বা ওয়েভগুলো আছে সেগুলোকে এক্স গ্রেডিয়েন্ট, ওয়াই গ্রেডিয়েন্ট, জেড গ্রেডিয়েন্টের মাধ্যমে ইনপুট করা হয়। আচ্ছা, তো এই ওয়েভ ফর্ম জেনারেটর কি ধরনের ওয়েভ উৎপন্ন করবে, ওই ওয়েভের আকৃতি কি হবে এবং সময় কতক্ষণ হবে তার নির্ধারণ করে দেয় হচ্ছে সিপিইউ। তো সিপিইউ কর্তৃক নির্দেশিত সিগন্যাল অনুসারে ওয়েভ ফর্ম জেনারেটর কি উৎপন্ন করে, এক্স গ্রেডিয়েন্ট, ওয়াই গ্রেডিয়েন্ট, জেড গ্রেডিয়েন্ট ওয়েভ সিগন্যাল উৎপন্ন করে, যা এই যে গ্রেডিয়েন্ট কয়েলে ইনপুট করা হয়। তারপর গ্রেডিয়েন্ট কয়েল থেকে ডিটেক্টকৃত আরএফ সিগন্যালকে আরএফ কয়েল দ্বারা ডিটেক্ট করা হয়, ডিটেক্ট করে আরএফ অ্যাম্প্লিফায়ারে দেওয়া হয়। আরএফ অ্যাম্প্লিফায়ার উক্ত সিগন্যালকে বর্ধিত করে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার দ্বারা ডিজিটালে রূপান্তর করে আবার সিপিইউতে প্রেরণ করে। সিপিইউ উক্ত সিগন্যালটাকে ইমেজ প্রসেসরে প্রেরণ করে। তো ইমেজ প্রসেসর ডিজিটাল সিগন্যালটাকে প্রক্রিয়াকরণ করে ইমেজকে ফুটিয়ে তোলার জন্য ডিসপ্লে ব্যবহার করে। আর কনসোলের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয় এবং এই ইমেজ প্রসেসরে ডাটা প্রক্রিয়াকরণের পূর্বে ডাটা স্টোরেজে কি করা হয়, ডাটাটাকে স্টোরেজ করে রাখা হয়। এই ছিল আমার এই মেশিনের ব্লক ডায়াগ্রামের বর্ণনা। আরেকবার যদি আমি বলি সকলের সুবিধার্থে, তাহলে এভাবে বলতে হবে যে পরীক্ষায় এভাবে লিখতে হবে যে এমআরআই মেশিনের পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এই মেশিনের সমস্ত অংশের কাজ নিয়ন্ত্রণ করে হচ্ছে সিপিইউ। ওয়েভ ফর্ম জেনারেটর কি ধরনের এক্স গ্রেডিয়েন্ট, ওয়াই গ্রেডিয়েন্ট, জেড গ্রেডিয়েন্ট সিগন্যাল উৎপন্ন করবে, ওয়েভ উৎপন্ন করবে, তার আকৃতি এবং সময় নির্ধারিত করে দেয় সিপিইউ। তো ওয়েভ ফর্ম জেনারেটর সিপিইউ কর্তৃক নির্দেশ অনুযায়ী ওয়েভ ফর্মগুলো তৈরি করে গ্রেডিয়েন্ট কয়েলে প্রদান করে। এই তিনটি লাইন আছে, তিনটে লাইনের মাধ্যমে গ্রেডিয়েন্ট কয়েলে রূপান্তর করবে। গ্রেডিয়েন্ট কয়েল কর্তৃক প্রতিফলিত যে ওয়েভ ফর্মগুলো আছে, অর্থাৎ ওই ওয়েভ ফর্মগুলোকে আরএফ কয়েল দ্বারা ডিটেক্ট করে আরএফ অ্যাম্প্লিফায়ারে প্রেরণ করা হয়। আরএফ অ্যাম্প্লিফায়ার উক্ত সিগন্যালকে বর্ধিত করে ডিজিটাল অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে প্রেরণ করে। পরে এই ডিজিটাল সিগন্যালকে সিপিইউ ইমেজ প্রসেসরে প্রেরণ করে। ইমেজ প্রসেসর উক্ত ডিজিটাল সিগন্যালকে প্রক্রিয়াকরণ করে ডিসপ্লেতে প্রদর্শন করে, ইমেজ ডিসপ্লের এই অংশতে প্রদর্শন করে। তারপর হচ্ছে এই একটি কনসোল থাকে যারা এই সিপিইউ কাজকে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করতে থাকে। এই ইমেজ প্রসেসরে ডাটা সিগন্যাল দেওয়ার আগে ডাটাকে স্টোরেজ করে রাখা হয় এই ডাটা স্টোরেজে। এই ছিল এমআরআই এর মূলনীতি বা ব্লক ডায়াগ্রামের বর্ণনা। যেভাবেই বলি না কেন, পরীক্ষায় যেভাবেই আসুক না কেন, এভাবে অ্যান্সার করতে হবে। আমাদের লাস্ট প্রশ্ন এটি হচ্ছে রেডিয়েশন পরিমাপের জন্য স্টিমুলেশন পদ্ধতি, অর্থাৎ এই যে এক্স রে রশ্মি বা তারপরে গামা রশ্মি, আলফা রশ্মি, বিটা রশ্মি, এই যে ক্ষতিকারক রশ্মিগুলো বা আমাদের বিভিন্ন চিকিৎসা কাজে ব্যবহৃত যে রশ্মি রেডিয়েশনগুলো আছে, ওই রেডিয়েশনগুলো পরিমাপ করার জন্য একটা পদ্ধতি, এই পদ্ধতির নাম হচ্ছে স্টিমুলেশন পদ্ধতি। পরীক্ষায় আসতে পারে রেডিয়েশন পরিমাপের জন্য স্টিমুলেশন পদ্ধতি চিত্র সহ বর্ণনা করো। তখন আমাদের এই চিত্রটা আঁকতে হবে। আঁকার পর বর্ণনা দিতে হবে এভাবে যে স্টিমুলেশন পদ্ধতিতে আলফা, গামা বা বিটা রশ্মির রেডিয়েশন পরিমাপ করা যায়। এই রশ্মিগুলো যে কোনো একটি যখন এই যে সিন্টিলেশন যে ক্রিস্টাল আছে, এই ক্রিস্টালে আঘাত করে, এই যে এখানে দেখা যাচ্ছে গামা রশ্মি সিন্টিলেশন ক্রিস্টালে আঘাত করতেছে। আঘাত করলে এখানে যে ফটো ক্যাথোড আছে, ফটো ক্যাথোড থেকে একটি ফ্ল্যাশ উৎপন্ন হয়, অর্থাৎ আলো উৎপন্ন হয়। এই আলোকে ফটো মাল্টিপ্লায়ার দ্বারা বর্ধিত করা হয়। বর্ধিত করে তারপর টিউব বেজে প্রদান করা হয়। টিউব বেজের সাহায্যে এই যে এখান থেকে যে ফ্ল্যাশ হচ্ছে, প্রতিটি ফ্ল্যাশকে পালসে রূপান্তর করা হয়। পালসে রূপান্তর করে এই পালসগুলোকে এই যে এখানে যে বেজ আছে, পিন আছে, ফগ, তারপর এলিমেন্ট, এখানে যদি কোনো কাউন্টারকে সংযোগ করা হয়, তাহলে এইটা টিউব বেস থেকে উৎপন্নকৃত যে সিগন্যাল মানে পালস সিগন্যাল আছে, এই পালস সিগন্যালগুলোকে কাউন্টার দ্বারা
গণনা করা যায়। গণনা করার মাধ্যমে আলফা, এই যে কি ধরনের আলফা বিটা গামা রেডিয়েশন আছে তা পরিমাপ করা যায়। এই ছিল হচ্ছে রেডিয়েশন পরিমাপ করার জন্য সিন্টিলেশন পদ্ধতি। আশা করি সবাই ভালোভাবে বুঝে গেছো। তো এই 16টি প্রশ্ন খুব ভালোভাবে পড়ে গেলে পরীক্ষায় কমন আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা, আর ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষা দিবা। সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।